This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশের পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে পাল্টাচ্ছে, আবারও অশান্ত হচ্ছে। ইউনূসের বিরুদ্ধে রোষের আগুন ক্রমশই দেখা যাচ্ছে সেখানে। পরপর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংকের সংখ্যায় আগুন লাগিয়েছেন উত্তেজিত জনতা। রাজশাহী গাজীপুরে ইউনূসের বিরুদ্ধে স্লোগান দিয়ে মশাল মিছিল হলো। খালেদা জিয়ার বিএনপির শক্তঘাঁটি বগুড়াতে ইউনূসের গ্রামীণ ব্যাংকের আগুন, সেই ছবি দেখুন। একের পর এক গ্রামীণ ব্যাংকে আগুন লাগিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী তন্ময় প্রামাণিক। তন্ময়, এই পরিস্থিতি যে হবে সেটা বেশ কয়েকদিন আগে থেকে আজ করা যাচ্ছিল, মানে সময়ের অপেক্ষা ছিল। এবার কি হবে? দেখো, ক্রমশ অশান্তি বাড়ছে বাংলাদেশে কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে। ঠিক দুদিন আগে আমরা দেখলাম ঢাকা শহরে কী কী ঘটনা ঘটলো। আগুন জ্বললো, সাধারণ মানুষ রাস্তায় নামলেন এবং সেখানে বলা হচ্ছিল যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তারা রাস্তায় নেমেছে। বড়সড় একটা অরাজক পরিস্থিতি গোটা বাংলাদেশ জুড়ে, ঢাকা জুড়ে এবং অন্যান্য শহরগুলো জুড়ে। এবার দেখা যাচ্ছে গ্রামীণ ব্যাংক, ইউনূস, মোহাম্মদ ইউনূস যে কারণে নোবেল পেয়েছিলেন, সেই গ্রামীণ ব্যাংকে দেখা যাচ্ছে যে আগুন লাগাচ্ছে জনতা। কোথায় কোথায়? রাজনগর, রাজশাহী, বগুড়া। এবং খুব নির্দিষ্টভাবে বললে এই বগুড়া কিন্তু বিএনপির শক্ত ঘাঁটি। তাহলে কি কোথাও একদিকে আওয়ামী লীগ তারা রাস্তায় নামছে, অন্যদিকে যেখানে বিএনপির শক্ত ঘাঁটি তারা রাস্তায় নামছে। অর্থাৎ ইউনূসের বিরুদ্ধে ক্ষোভ কিন্তু প্রতিদিন বাংলাদেশে বাড়ছে। কারণ জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, কোনো রকম কোনো সিস্টেম নেই, কোনো আইন শৃঙ্খলা নেই। তারপরে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছিল তখনই বলে দেওয়া হয়েছিল যে খুব তাড়াতাড়ি নির্বাচন না হলে বাংলাদেশের পরিস্থিতি সঠিক হবে না, শান্ত হবে না। এটা অন্তত সময়ের অপেক্ষা ছিল, সেই বিষয়টাই আস্তে আস্তে নজরে আসছে। আমরা এই মুহূর্তে একটা এক্সক্লুসিভ ফুটেজ এসেছে বাংলাদেশ থেকে, সেটা আপনাদের সামনে তুলে ধরছি। বঙ্গবন্ধু সৈনিকেরা, বঙ্গবন্ধু সৈনিকেরা, শেখ হাসিনা ভয় না, রাজপথ ছাড়ি না, রাজপথ ছাড়ি না, শেখ হাসিনা ভয় না, অবৈধ ট্রাইব্যুনাল, বঙ্গবন্ধু সৈনিকেরা, বঙ্গবন্ধু সৈনিকেরা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন স্ট্র্যাটেজিক এক্সপার্ট শুভাশিস ব্যানার্জি। মিস্টার ব্যানার্জি, নির্বাচন হলো না, নির্বাচন হবে 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 করে হলো না, পরিস্থিতি যে এই জায়গায় পৌঁছবে সেটা একটা কোথাও সময়ের অপেক্ষা ছিল। কিন্তু আজকে আমরা যে স্লোগানিং শুনছি, সেই স্লোগানে কিন্তু বঙ্গবন্ধুর পক্ষে স্লোগান হচ্ছে। কিন্তু তার মানে এতদিন যারা সবকিছু ইতিহাস মুছে দিচ্ছিল, মুছে দেওয়ার চেষ্টা করছিল, তারা যে এই মুহূর্তে চাপে রয়েছে সেটা অন্তত এই অ্যাম্বিয়েন্স প্রমাণ করছে। দেখুন, তাত্ত্বিক বাস্তবের যে রাজনীতি ইউনিস করতে চেয়েছিল বা দেখাতে চেয়েছিল লোকজনকে, সেইটাকে সামনে রেখে বঙ্গবন্ধু এবং বাংলাদেশের ইতিহাসকে বদলে দেওয়ার মধ্যে দিয়ে বাংলাদেশের সংবিধানকে বদলে দেওয়ার যে প্রচেষ্টা ঘটিয়েছিল, সেই ষড়যন্ত্রটা বাংলাদেশকে কোথাও বুঝতে পেরেছে। যে কথা আমি দীর্ঘদিন ধরে চ্যানেলদের বলে আসছি, পলিটিক্যাল সলিউশন, সেই পলিটিক্যাল সলিউশনই একমাত্র রাস্তা বাংলাদেশকে বাঁচানো। এটা আজকের ডেটে থ্যাঙ্কফুলি বাংলাদেশের পলিটিক্যাল পরিকাঠামো বুঝতে শুরু করেছে এবং বাংলাদেশের যারা প্রফেশনাল পলিটিক্যাল প্র্যাকটিস করে সেই ধরনের সবকটি পলিটিক্যাল অর্গানাইজেশন আজকে একে অপরের সাথে দাঁড়াতে এবং একটা ইলেকশন করাতে উদ্যত হয়ে পড়েছে। কারণ তারা সবাই বুঝতে পেরেছে যেভাবে ইন্টারন্যাশনাল ইন্টারভেনশন ঘটছে, যেভাবে বাংলাদেশকে একটা নতুন সিরিয়ায় পরিণত করার জন্য ষড়যন্ত্র চলছে, সেটা যদি সাকসেসফুল হয়ে যায় তাহলে বাংলাদেশের আর ফেরার রাস্তা থাকবে না। একদম, আপনি আমাদের সঙ্গে থাকুন। পরের খবর শুভজিৎ। একেবারে এই মুহূর্তে আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। এবং এই সময় দাঁড়িয়ে আগামীকাল আপনারা জানেন শেখ হাসিনার বিরুদ্ধে যে মানবতা বিরোধী মামলা হয়েছিল, সেই মামলার রায় আগামীকাল। ঠিক তার আগে কার্যত একটা ঘুমন্ত আগ্নেয়গিরির মতন পরিস্থিতি বাংলাদেশের। ফলে কালকের রায়ের উপর অনেকগুলো বিষয় এক্ষেত্রে নির্ভর করছে। আমার সহকর্মী তন্ময় প্রামাণিক এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। তন্ময়, আগামীকাল রায়, তার আগে বাংলাদেশের পরিস্থিতি এক কথায় বলতে গেলে যদি একটু উদাহরণ টেনেই বলি তাহলে ওই ঘুমন্ত আগ্নেয়গিরির মতন। আগামীকাল রায়ের ওপর কোন কোন বিষয়গুলো নির্ভর করছে একটু যদি জানাও, এবং এই মুহূর্তে যা পরিস্থিতি তা আগামীকাল রায়ের দিকে কতটা প্রভাব ফেলতে পারে।
প্রভাব ফেলবে স্পষ্টতই, তাই মানে নজর করা যাচ্ছে গোটা বাংলাদেশ জুড়ে। 2024-এর জুলাই গণঅভ্যুত্থান, গোটা আগস্ট মাস জুড়ে একটা অরাজক পরিস্থিতি, খুন, জখম, আগুন, লুটপাট, এবং তারপর বাংলাদেশ কিন্তু বেরিয়ে আসতে পারেনি সেই জায়গা থেকে। ক্রমশ আইন শৃঙ্খলার অবনতি এবং সংখ্যালঘুদের উপর একের পর এক অত্যাচারের কাহিনী প্রকাশ্যে চলে এসছে। তারপর রাজনৈতিক দলগুলো কিন্তু ধীরে ধীরে রাস্তায় নামতে শুরু করেছে যখন তারা বুঝেছে ভোট হচ্ছে না। আর এর মধ্যেই মানবতা বিরোধী সেই অভিযোগে হাসিনা সহ 3 আসামির বিচার হচ্ছিল এবং সেই বিচারের রায় আগামীকাল ঘোষণা করা হবে। ঠিক আজকে যখন তোমার সাথে কথা বলছি, 2 দিন আগেই বাংলাদেশে রাত্রিবেলাতে আওয়ামী লীগের সমর্থকরা রাস্তায় নেমে পড়েছিল, প্রায় সমস্ত কিছু বন্ধ করে দিয়েছিল, লকডাউনের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। অর্থাৎ আওয়ামী লীগ জানান দিয়েছে তারা কিন্তু এত কিছুর মধ্যেও কতটা সক্রিয় এবং বলা চলে রাস্তায় নেমে আন্দোলন করার পরিস্থিতি রয়েছে। তার সঙ্গে আবার যোগ হয়েছে বিএনপি, তার সঙ্গে যোগ হয়েছে এই পরপর গ্রামীণ ব্যাংকে আগুন ধরিয়ে দেওয়া, পেট্রোল বোমা ছোড়া। অর্থাৎ বাংলাদেশ তেতে উঠছে আগামীকাল যখন রায়, আইন শৃঙ্খলার পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে থাকে, কারণ রাস্তায় নেমে সেনাবাহিনী কতটা নিয়ন্ত্রণ করবে সেখানেও কিন্তু প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। সেটাও 3 দিন আগে আমরা দেখতে পেয়েছি, আর্মির গাড়ি ঘিরে ফেলেছিল জনতা, তারপর আর্মি মানে বাংলাদেশের সেনা বলে তাদেরকে ছেড়ে দিয়েছিল সম্মান জানিয়ে। ফলে এই রায় ঘোষণার সময় বাংলাদেশ জুড়ে অরাজক পরিস্থিতি তৈরি হবে তার খুব স্পষ্ট ইঙ্গিত আজ থেকেই মিলতে শুরু করে দিচ্ছে। 3 দিন আগে থেকেই মিলছিল, আজকে আরো স্পষ্ট হয়ে উঠছে যে আইন শৃঙ্খলা বলে কিছু থাকবে না। আরো একটা আপডেট আমি দর্শকদের জানাবো। এই যে সমস্ত জায়গায় অ্যাটাক করা হচ্ছে, যে সমস্ত জায়গায় আক্রমণ করা হচ্ছে, বিএনপির যে মূল ঘাঁটি বা শক্ত ঘাঁটি, সেই সমস্ত জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। আমাদের সঙ্গে স্ট্র্যাটেজিক এক্সপার্ট শুভাশিস ব্যানার্জি রয়েছেন। শুভাশিস বাবু, আমি আপনার কাছে জানতে চাইবো, আগামীকাল রায়, তার আগেই পরিস্থিতি কি মনে হচ্ছে, মানে এই রায়কে পরিস্থিতি কতটা প্রভাবিত করতে পারে এবং ভাইসি ভার্সা, একটু আপনার অবজারভেশন জানবো। দেখুন, আইডিয়াল সিনারিওতে এই রায়কে কিছু প্রভাবিত করা উচিত নয়, যদিও পুরো গোটা রাজনৈতিক মানে প্রেক্ষাপটের মধ্যে দিয়েই এই কেস এবং এই রায়টাকে পর্যালোচনা করাটা খুব প্রয়োজনীয়। কারণ এই রায়টার মধ্যে যারা অ্যাকিউজ বা যাকে যেভাবে অ্যাকিউজ ভাবে ফ্রেম করা হচ্ছে, সেটার কারণই হচ্ছে যাতে পলিটিক্যাল ফিউচার অফ আওয়ামী লীগ ফিনিশ করে দেওয়া যায়, এবং তার জন্যই এই রায়টাকে ফ্রেম আউট করা হবে। যদি মৃত্যুদণ্ডও দিতে দেওয়া হতে পারে, কয়েকশো বছরের জেল, যেটা আরেকটি মৃত্যুদণ্ড ধরে নিতে পারেন, সেই ধরনের রায় করে আওয়ামী লীগের যে বিগেস্ট ব্র্যান্ড, সেটাই হচ্ছে ম্যাডাম শেখ হাসিনা, সেই ব্র্যান্ডটাকে শেষ করে, দ্য ব্র্যান্ড আওয়ামী লীগ পলিটিক্সটাকে জামাত বাংলাদেশে শেষ করে দিতে চাইছে। এটা বুঝেই এই ধরনের আন্দোলনের ড্রাফটিং হচ্ছে, এবং এই ধরনের আন্দোলন আরো বড় শেপ নেবে এবং পলিটিসাইজড হবে, এবং বাংলাদেশ আগামী দিনে একটা সেকেন্ড লেভেল অফ সিভিল ডিসঅবিডিয়েন্সের দিকে এগিয়ে চলেছে, এবং সেটা এগেইনস্ট ইউনিস হবে, যেটা জামাতকে উৎখাত করে পলিটিক্যাল সলিউশনের দিকে বাংলাদেশকে নিয়ে যেতে সাহায্য করবে। ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। এই মুহূর্তে যে ছবিগুলো আপনাদের দেখাচ্ছি, রাজশাহী, গাজীপুর, বগুড়া, পরপর ইউনুসের গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখা, সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আবারও উত্তপ্ত বাংলাদেশ। আগামীকাল শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা করা হয়েছিল, সেই মামলার রায়দান, তার আগে উত্তপ্ত বাংলাদেশ। আপনারা দেখছেন এই মুহূর্তে বিএনপির যে শক্ত ঘাঁটি, যে জায়গাগুলো যেগুলো চিহ্নিত, সেখানে একের পর এক আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। রাজশাহী, গাজীপুর, বগুড়া, পরপর জ্বলছে অশান্ত বাংলাদেশ। এক প্রকার কার্যত ঘুমন্ত আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে রয়েছে। আগামীকাল শেখ হাসিনার বিরুদ্ধে যে মানবতা বিরোধী মামলা হয়েছিল, তার রায়, পদ্মাপাড়ের কড়া নিরাপত্তার ব্যবস্থা ইউনুস সরকারের, তার মধ্যে ইউনুসের একের পর এক গ্রামীণ ব্যাংকে আগুন ধরিয়ে দেওয়া। দেখছেন সেই ছবি। ক্ষমতা না জনতা, যে ছবি আপনাদের লাগাতার দেখিয়েছি, অস্থির অশান্ত পরিস্থিতি বাংলাদেশে। ইতিমধ্যেই যেমনটা খবর পাওয়া যাচ্ছে, বাংলাদেশের জেলে কাকদ্বীপের এক মৎস্যজীবীর মৃত্যু হয়েছে, সেই নিয়ে পরিস্থিতি আরো ঘোরালো হচ্ছে। আর এর মধ্যেই বাংলাদেশের জলসীমান্ত লঙ্ঘন করে, আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করার অভিযোগ উঠল বাংলাদেশের 29 জন মৎস্যজীবীদের বিরুদ্ধে। একটি ট্রলার সহ এই 29 জন মৎস্যজীবীকে আটক করা হয়েছে, তাদের সুন্দরবনের ফ্রেজারগঞ্জের উপকূলে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি শুভেন্দু রয়েছেন, আমি সরাসরি শুভেন্দুর কাছে জানতে চাইবো, শুভেন্দু, কি পরিস্থিতি এই মুহূর্তে? কারণ বাংলাদেশ অশান্ত, বাংলাদেশে জ্বলছে, তার মধ্যেই আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করার অভিযোগ উঠে গেল 29 জন মৎস্যজীবীর বিরুদ্ধে।
দেখো, যেমনটা আমরা জানতে পাচ্ছি যে গতকাল গভীর রাতে বঙ্গোপসাগরে ভারতীয় জলসীমানায় যখন ভারতীয় উপকূল রক্ষী বাহিনী টহল দিচ্ছিল, সেই সময় কিন্তু ভারত বাংলাদেশ আন্তর্জাতিক জলসীমানা পেরিয়ে বাংলাদেশের একটি ট্রলার নাম FB আমিনা গনি, এই ট্রলারটি কিন্তু ভারতীয় উপকূলের দিকে চলে আসছিল। সেই সময় সন্দেহ করে তাকে টার্গেট করে তাকে ঘিরে ফেলে উপকূলরক্ষী বাহিনী এবং আটক করা হয়। এবং সেই ট্রলারের মধ্যে তল্লাশি অভিযান চালিয়ে দেখা যায় যে 29 জন বাংলাদেশি রয়েছে। তারা কি মৎস্যজীবী নাকি কোনো রকমভাবে রাতের অন্ধকারে তারা ভারতে ঢুকে পড়ছিল, এদেরকে আটক করে। সব থেকে বড় প্রশ্ন যে এই ট্রলারে করে এই 29 জন মৎস্যজীবী তারা কি কোনোভাবে ভারতে অনুপ্রবেশের ছক কষেছিল, বাংলায় অনুপ্রবেশের চেষ্টা করছিল? দেখো, যেটা আমরা জানতে পাচ্ছি যে এই উপকূলরক্ষী বাহিনী তারা কিন্তু এই 29 জন বাংলাদেশিকে নিয়ে আসে ফ্রেজারগঞ্জের উপকূলে, সেখানে নিয়েছে ফ্রেজারগঞ্জ উপকূল থানার হাতে হস্তান্তর করে। তবে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে ভারতীয় অনুপ্রবেশকারী হিসাবে। এবং এছাড়াও এই মৎস্যজীবীরা কিন্তু বাংলাদেশের কক্সবাজার এলাকার বাসিন্দা বলে পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে। তবে পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে তারা কেন ভারত বাংলাদেশ আন্তর্জাতিক জলসীমানা লঙ্ঘন করে কেন সুন্দরবনের উপকূলে ঢুকে পড়লো, সেটা কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। এছাড়াও আপাতত পরবর্তীতে আবার তোমার থেকে এই নিয়ে আপডেট নেব। অনেক ধন্যবাদ তোমাকে। মানে সাধারণত যেটা আমাদেরকে ইন্ডিয়ান কোস্ট গার্ড রিপোর্ট করলেন, যেটা মেনলি ফিশিং এর জন্য বোটটা, তো আমরা একটা জয়েন্ট ইন্টারোগেশন রেখেছি আমাদের কোস্ট গার্ড, আইবি বা আদার্স অন্যান্য যত আমাদের ডিপার্টমেন্টস আছে। তো তারপরে আমরা এটাকে বলতে পারবো যে কি কারণে। একটু আগে জাস্ট আপনাদের চোখের সামনে হলো এটা। তবে কাল থেকে ইন্টারসেপশন চলছে, ইন্ডিয়ান কোস্ট গার্ড ওনাদের মতো করছেন। আমাদের পুলিশের মানে যেটা বোট আছে, পুলিশের বোট দিয়েও আমরা ওদেরকে ডিটেন করে এখানে নিয়ে আসলাম।